পৃথিবীতে কথার আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সিতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। হ্যাঁ, হুম, এই তো খাচ্ছি। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে 1 কাপ চা করে দিই? না না, চা খেলে এখন ঘুম আসবে না, আমি বরং ঘুমানোর ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতে ঘুম চলে আসবে। একথা বলে সিতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিহরে বসে কখনো ছেলের মাথায় চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে থাকলেন। মনে মনে সায়ন স্বর্ণের গোষ্ঠী উদ্ধার করে চোখ বুজে নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সিতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতে সায়ন উপর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেইন কিলার। কপাল কাজীও। একথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুলল। পা টিপে টিপে বের হলো সন্তর্পণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালানো। বিছানায় বসলো। পরপর চোখ বোলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসলো। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা প্রাইভেট হতে দেখে হাসলো। জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশেও নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর। এত রাতে আমার রুমে কি? ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল, আর আসছে না। এজন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু? চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শুনি কি কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে, বুদ্ধির ছিটেফোঁটা না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না, খবরদার। এখনো ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই, আমাকে এই ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো, বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকে শুরু করো। বিয়ে করব, বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না। তাই বলে হঠাৎ করে কেন? ওসব তুই বুঝবি না, আরো বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়ে গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। কথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসল। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল ভাবলেও হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলে সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো। কেন হতো না? এই কেন এর জবাব নেই। জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের উপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে। পরনের কালো কালারের লেডিস টপ, সঙ্গে ঢিলেঢালা প্লাজো। পুরো লোক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা। কথা কাজে দুরন্তপনা। শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে চাচ্ছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবে ল্যাপটপে চেক করে দেখে দরজার সামনে যুবতবু শীতল দাঁড়িয়ে আছে। হেলে তুলে বারবার পাসওয়ার্ড ইন করেছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতে দরজা খুলে গেছে। ডিসক্লাইন করলেই একাধিকবার পাসওয়ার্ড চাপাই বৈদ্যুতিক শক খেত। বৈদ্যুতিক শকে ঝাঁকি খেয়ে সে ওখানে মরে পড়ে থাকত। অথচ বোকা শীতল টের পায়নি, রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারত না। বর্তমানে দুজনাই চুপ, চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোন কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয়ভাবে দুজনেই মন খারাপ, মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণেই সেই আগে নীরবতা ভাঙল। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই, একটা কথা বলি। না। কেন? বলি না প্লিজ। বারণ যখন শুনবি না তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? এ কথা
কেন মনে হলো কেন? আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। কথা বলে খিলখিল করে হাসলো শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেলো। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরলো। শুদ্ধ হাসি শুনলো তার করা ব্যথাতুর শব্দ। কেন জানি বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন? যেতে বলেছি। যাব না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই, তোকে রুমে রাখার রিস্ক। যা বলছি। আমি চুন্নি? কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দেবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস, পারফিউম সি ব্লু ব্রিচ ওয়াশটাও 2 দিন আগে ঝেড়েছিস। আর বলবো? শীতল জিভে কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে? কথায় কথা বাড়ে, কিছু বলতে গেলে সত্যি ফাঁস হয়ে যাবে। যে ভালোই ভালোই কলটা কাটা উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা, তার নাম আবার পেয়ারা, থাকবই না আর আপনার রুমে। এই কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুম টই টই করে ঘুরে এটা ওটা নেড়ে চেড়ে দেখলো। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করলো। খেলো ধীরে সুস্থে। অত্যাধিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ ছড়িয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুটে দেখলো। তারপর পছন্দসই একটা নিজের শরীরেও মাখলো। খোলা চুলগুলো কোপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে কোপাতে গুঁজে দিল। চুলের কাঠি কাজ ছাড়লো কলম দিয়ে, আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবলো সে যদি এখানে থেকেও যায় শুদ্ধ জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে আলিশে লাগছে। এসব ভেবে সে ড্রিম লাইট অন করলো। রুমে ছেয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটা থেকেও এই রুমটা বড়সড়, খুব বেশি সুন্দর। গোছগাছ থাকে অল টাইম, এই জন্য খুব লোভ হয়। মন বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে গেলো বিছানার দিকে, শুয়ে পড়লো নিশ্চিন্ত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই, একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না ঘুমের খচ্চর মালিক। কথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলেই প্রাণ ভরে টেনে নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতে ঘুমের দেশে পানি জমালো। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো তার অনুপস্থিতিতে তার রুমে, তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না কিছু বলতে পারলো আর ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করলো। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসি রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে। সেই আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ঠোঁট, অতল কামড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা, সব চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই খেয়েছে, কিন্তু না, মন তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মতন কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাতে কেউ না কাটতে পারে। কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালে ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডুলেপনা। এবার তাহলে শীতল রানীকেই বন্দিনী করা যাক, রেখে দেওয়ার যাক নিজের খুব কাছে, নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিল হাসিতে সুখ এসে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে। আর সে দু চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাজে রাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারো সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ সে? পুরুষ সমাজ কি মানবে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালো লাগছে। তার এমন বেপরোয়া ভাবনা ছেদ করলো ফোনের রিংটংয়ে। কল রিসিভ করে কানে ধরতে কেউ বলল, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছো তাদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি কথা বলো ইয়াসির। কি আশ্চর্য, আপনাকে মিথ্যা কথা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নর্মাল কথা বলতে পারো না?
না, পারি না, কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমিও থাকি চঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধ মাইশাকে একটু খেলিয়ে নিতে মন চাইলো। তাছাড়াও ওই নটি বয় আগে দেশে আসুক। বিদেশে বসে বোনদের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে। ও ফিরলে আর পারবে না। শকুনি দৃষ্টি তার এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর গভীর জলের মাছ যা করো তা দেখায় না, আর যা দেখায় আসলে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ও আই সি। সম্বন্ধে দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার ভোর ভাই না যে সম্বন্ধে ডাকবে? ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও, চোখ কান খোলা রাখো। গাধার মতো একাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোঁচালে এর ফল ভালো হবে না। ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পায় না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো। মাত্রই অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের থাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে, কাটা মুরগির মতন ছটফট করবে। চৌধুরী নিবাসে নাকি 2টো কুচো চিংড়ি আছে। নামটা বোধহয় সাম্য সৃজন। তাদের থাবার গুটি বানালে কেমন হয়? ভালোই হয় বোধ হয়। তাহলে আর কি, ভালো দিয়ে ভালো কাজেই সম্পূর্ণ করা ঝোঁক। গভীর ঘুমে তলিয়ে আছে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তেই নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো কেউ। আস্তে করে জ্বালালো ড্রিম লাইট। আবছা আলোয় দেখলো দাপুটে রাগী ছেলের শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের ওপর রাখলো। এরপর কোলবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়ল। মায়া লাগলো ডাকতে। বুকের কাছ থেকে কোলবালিশ সরিয়ে বিরক্ত হলো সায়ন। বউটাও কাছে আসে না, কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না। খেজে জ্বালা। সে ঘুমের ঘরে কোলবালিশ হাতড়ে নিতে গিয়ে হাত পড়ল নরম কিছুর ওপর। বালিশটা এত নরম না। বিড়াল টিড়াল নাকি? রুমের দরজাটা খোলা রেখে ঢুকেছে পড়েছে হয়তো। এ কথা মাথায় আসতে সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। কেউ চোখের ওপর হাত রেখেছে। তার খুব কাছে ঝুঁকে এসেছে। কানে কানেও বলছে, শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা, সুখ ও স্বাচ্ছন্দ্যে এসে আলোকিত করুক আপনার জীবন। সায়ন হাসল। তার চোখ থেকে হাত সরালে ঘুম ঘুম চোখে দৃষ্টি মেলতেই চোখের তারায় বিস্ময় খেলে গেল। তড়িৎ উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে দিল। চোখ ডলে আবার তাকালো। স্বর্ণ তাকিয়ে আছে। সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কালে ভদ্রও না, আর পরলেও কখনো বাইরে যায় না। অথচ আজ এই রূপে এই বেশে তাকে দেখে সায়ন কথার খই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরিণীকে। তারপর আজলা ভরে স্বর্ণের 2 গালে হাত রেখে বলল, কাজী অফিস খোলা থাকবে এখনো? না। কাজীর বাড়িতে লোক পাঠায় তুলে আনমু বেটাকে। তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে, না হয় বেসামাল আমি তাকে সামলে নিই। উঠে বসো। এ কথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক সায়নের সামনে। সায়নের চোখে মুখে মুগ্ধতা, বিহলতা, অপ্রত্যাশিত ভালো লাগায় বুক ভরে গেছে। স্বর্ণও সেজেছে। তার স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারি দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটা বেশি সুন্দর, নাকি তার স্বর্ণ অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? সায়নকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিছু বলছে না, হাসছে না, আর না লজ্জায় নুয়ে পড়ছে। সে সায়নকে উঠে বসে ইশারায় কেক কাটতে ইশারা করলো। সায়ন কেকটা সামনে রেখে স্বর্ণকে হ্যাঁচকা বসালো তার সামনে। খুব শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। গ্রাবি ও থুতনি ঠেকিয়ে চুমু খেলো। খোঁচা দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামানো দাড়ির খোঁচা খেয়ে স্বর্ণ বিরক্তি নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। আটকা পড়ল পুরুষালী শক্ত বাঁধনে। সায়ন তার হাতের ওপর হাত রেখে কেক কাটলো। দুজনকে খাওয়ালো। স্বর্ণ রিসওয়াশ গিফট করলো এবং নিজে হাতে তা পরিয়ে দিল। সায়ন তাকালো জানালার দিকে।
দেয়াল ঘড়িতে বাজে 5:48। বাইরের আলো ফোটেনি। মনে ছিল না আজ তার জন্মদিন। জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারেনি। সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল। যত্ন করে চুমু আঁকলো চোখে, গালে, গলায়। তারপর ফিসফিস করে ডাকলো, জান হুম। চলো না বিয়ে করে ফেলি। আজই বাসায় জানিয়ে দিই। শুধু শুধু টাইম ওয়েস্ট করে কি লাভ? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যে এই ফিল্ডে পা রেখেছো, দুদিন পর দম ফেলার সময় পাবে না, এরই মধ্যে বিয়ে? তাও ঠিক, মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়িতে কেউ অমত করবে না। কিন্তু শখ আপুর বিয়েটা হয়ে যাক, তারপর তোমার পালা। কিন্তু কি? শায়ন ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মুখ রাখলো স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে বিড়বিড় করে আওড়ালো, মেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। দাবানল যেন ছড়ালো পার করে সীমানা। স্বপ্নের হানা দেয় এ মনের কামনা। নিজেকে দেখে আজ লাগে অচেনা, অচেনা, অচেনা। বাতাসে গুনগুন এসেছে ফাগুন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন। সায়ন থামল। স্বর্ণ মনে মনে হাসল। তারপর সায়নের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখল। সায়নের নিদারুণ ফেসে নজর বুলালো। কপাল, গাল, নাক, ঠোঁট রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়ি থুতনিতে। তারপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই। যতদিন যাচ্ছে তোমার কিপটামো বাড়ছে, দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই। তুমি এদিকে কাজ ছাড়ো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এতে আমার পড়াশোনা ঠিক থাকবে আর তুমিও লক্ষ্য স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের ক্ষেতে আগুন জ্বালিয়ে তোর মন ভরে না এখন? তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস। এতই সোজা, এতই সস্তা আমার প্রেম অনুভূতি। ঠান্ডা মাথায় ভেবে দেখো, এতে দুজনেরই ভালো হবে। সর যা, ভুলেও আমার রুমে আসবি না তুই। তোর ভালোবাসার গোষ্ঠীর চন্দ্রাবাড়ি। এ কথা বলে সায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। সায়নের 2 গাল আজলা ভরে ধরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব। আবার গালিও দেওয়া যাবে না। গালি দিব না তো কি এভাবে চুমু দিব? কথা শেষ করে স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করলো যে তাকে বারণ করারও সময় পেল না। স্বর্ণ কিছু বলার আগেই নিজে সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি, যা হয়েছে মনের অজান্তে। কিন্তু বর্তমান আমি আমাদের রিলেশনটা নিয়ে খুব সিরিয়াস। ভালোবাসি তোকে, বউ বানাবো তোকেই, নয়তো মনের কুঠুরি আজীবনের জন্য সিলগলা করে দেব। আর মজা করেও যদি দূরে যাওয়ার কথা বলিস তাহলে বলবো দারুণ জোকস। ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ। নেক্সট, পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়াই বাসর সারবো, প্রেগনেন্ট করব, তারপর বিয়ে করে বাসায় আনবো। তো মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনল। তারপর সায়নকে সরিয়ে সায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। সায়ন তাকে বুকে আগলে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে 2 চোখে ঘুম নেমে আসছে। সায়নের মাথায় হঠাৎ দুষ্টবুদ্ধি খেলে গেল। সে স্বর্ণের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? হুম। তাহলে খোলার দায়িত্ব তো আমারই, তাই না? রুমে যাব, সরো। মামার বাড়ির আবদার, বললেই মনে হয় যেতে দেব। তাহলে মুখ বন্ধ রাখো। তাহলে একটু আদর করতে দে। আগামী 3 দিন তোমার কাছে আসা তো দূরে, কথাও বলবো না। এখন যেত না সময় বেড়ে যাবে, তুমি ভাবো কি করবে। এ কথা বলে স্বর্ণ ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল।
দরজা খুলে যাওয়ার আগে সায়ন মুখ কাচুমাচু করে বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়ার একটু কলঙ্ক লেপটে দিয়ে যা। আবার শুরু করলে? মানে সকালে আয়নায় নিজেকে দেখে যাতে সান্ত্বনা দিতে পারি, তাই আর কি। তার কথায় স্বর্ণ খুব বিরক্তি হয়ে তাকিয়ে চলে গেল। স্বর্ণকে রেগে যেতে দেখে সায়ন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলিটাকে রাগানোর জন্যই আর কি। পরিশেষে সফল। 1 সপ্তাহ পরের ঘটনা। শীতল এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে। সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এর মধ্যে সে শুদ্ধের বিয়ের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সবার কাছে বলেছে। আশ্চর্যের ব্যাপার, কেউ বিশ্বাস করতে চায় না। শীতলের কথা শুনে সীতারা নিজে শুদ্ধকে জিজ্ঞাসা করেছিল, শীতল খেতে বসে বলেছিস তুই নাকি পাত্রী দেখার কথা বলেছিস, সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা ধরতে আছে। আমি কাজে এসেছি, এসব বিয়েটের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না। আপাতত ওর কথাই কান দিও না। ছেলের কথা শুনে সীতারা দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিলেন ঘটনা সত্যি বোধহয়। খুশিও হয়েছিলেন, কিন্তু ছেলে তো মুখের ওপর না করে দিল। 2 দিন পর শীতল পুনরায় কলেজ যাওয়া শুরু করলো। কেউ পাতা দিল না। তবে সায়ন 3 বোনের জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করলো, যেটা 3 বোনের কেউ টেরও পেল না। শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে, সায়নকে পাঠিয়েছে কাজ শুরু করতে। সায়ন ইনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে সায়ন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, মনে কর ওই ছেলেগুলোকে হাতের কাছে পেলে তখন কি করবি? মাফ করে দিবি? মাফ করে দিবি? মোটেও না, ওরা আমাকে মেরে ঠোঁটের রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারলো আমার মনে হয়েছিল আমি মরেই যাব। শ্বাস নিতে পারছিলাম না, হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমন ভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেলে করাত দিয়ে ওদের হাত কাটবো, কাঁটা চামচ দিয়ে ওদের হার্ট খুঁচিয়ে দিব। বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে। ধর এমন ভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? মোটেও না। কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? মানে কিসের আবেদন, কিসের মঞ্জুর করা হলো? ও কিছু না, তুই পেয়ারা খা। সায়নের কথার আগামাথা কিছুই বুঝলো না সে। পেয়ারা খাওয়াতে মন দিল। সীতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না। ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। এ কথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকলো, তবুও কেউ রিসিভ করলো না। 8 বারের বেলায় কেউ রিসিভ করে বলল, এই শীতল, শুদ্ধকে আটকাও বোন। আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? লাইভ রিস্ক নিয়ে আজকে ড্রাইভিং করার পায়তারা জুড়ছে। কার উপর রেগে আছে কে জানে। এটা আবার কি? একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখনো বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। এই পাগলকে কি করে সামলা আমি? লাফ দেবে মানে? চলন্ত জেট থেকে লাফ দেবে? তাও একা নয়, সঙ্গে সূর্যকে নিয়ে। ঐশ্বর্যকে? আমাদের দলের হার্ট হ্যাকার, দেখবি ওদের। এ কথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতে দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগে শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে। এর পরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে। চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরা নিচের দিকে তাক করতে দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, ওপর থেকে পড়লে বাঁচানো যাবে না। শেষ শেষ। এইটুকু দেখে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগতে দরদর করে। আর দেখার সাহসও করলো না সে। চিৎকার করে উঠল, শুদ্ধ ভাই, শুদ্ধ ভাই, কে আছো? ওকে বাঁচাও। এ কথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল। কোলের ওপরে থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হাও মাও করে কাঁদতে লাগলো করুণ সুরে। ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণকুহরে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো। তোমরা
এক একজন আমার জীবনে বাগানের জীবন্ত ফুল। তোমাদের কারো কিছু হলে আমি একটু ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শক্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো। আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে। শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আব্বুর কি হবে? সায়ন শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলো শুদ্ধ ভাইকে বড় আব্বু একটু বেশিই ভালোবাসে, আর বড় মা ভালোবাসে সায়ন ভাইকে। মোট কথা, শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকেই বা ধমকাবে কে, মারবে কে, এটা ওটা কিনে দেবে কেন, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসের সব থেকে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে সে কখনোই চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক। আর কেন চাইবে? শাসন করলে, রাগ ঝাল দেখালেও সে জানে শুদ্ধ সবার ভালো চায় সবসময়, অথচ সেই মানুষটা থাকবে না এ কথা ভাবতেও পারছে না সে। এ কি হয়ে গেল? কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে সারাফাত চৌধুরী। ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি, উদ্দেশ্য কড়া করে এক কাপ চা পান করার। মাথাটা ধরেছে খুব, কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন। শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথা ব্যথার কথা সহধর্মিনীকে জানলেন, নিজে আসতে বলে সীতারা চুলায় চা বসিয়েছে। উনি যতবারই চা বানাবে দুই জাও সুরসুর করে চলে আসবে, দাঁত বের করে হাসবে। হাসির মানে চায়ের ভাগ চাই। চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলবে, ভাগ্যিস ফাঁস সারানোর বাহানায় বড় ভাইয়ের সাথে তোমার পরিচয়টা হয়েছিল, না হলে এত স্বাদের চা মিস করে ফেলতাম। সাথের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত। বাড়ির বাচ্চারা শুনে ফেলে লজ্জার অন্ত থাকবে না। তাই সীতারা দু জাকে ধমকে থামালেও তার মুখে থেকে লাজুক মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সিরাত আর সিমিন। কথায় কথায় খোঁচাতে থাকে গম্ভীর সারাফাত চৌধুরীকে প্রেম রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সীতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাট খেলছে। বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতে চিংড়ির মালাইকারি পছন্দ করে। শাইন তো একাই খাবে 3-4 পিস। খেতে খেতে বলবে, ও ছোট আম্মু, স্বর্ণের বরের দেখি সোনা বাঁধা কপাল। এ কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকিয়ে গাল ভর্তি হেসে জবাব দেবে, শুধু আপু না, আমার বরেরও। কথাটা শায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে, আর ফ্রিতে খেতে পারবে। চিংড়ি ইলিশে তোর বরের অ্যালার্জি আছে, সে এসব খেতে পারবে না, আর খেলেও আমার ভাগে কম তুমি কি করে জানলে আমার বরের অ্যালার্জি আছে? করবো না। জানি জানি সব, কিভাবে জানো শুনি? শুধু আমি না, শুদ্ধও জানে। জিগা শুদ্ধ ভাই আপনিও জানেন? হুম। বলুন না সেই সৌভাগ্যবান কে? তুইও চিনিস তাকে? চিনি। চেনা জানার মধ্যে হুম। আমাদের পাড়ার কেউ কে হুম। এসে প্লিজ বলুন না, বলুন। পাড়ার মোড়ের গাব্বু পাগলা। এই কথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে যাবে। অভিমান এসে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়। মুখ দিয়ে সবসময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না। গাবু তার বর হতেই পারে না। অতঃপর সে সায়ন শুদ্ধর নামে নালিশ জানাবে সারাফাত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প স্বল্প, সব কিছুতে খুঁতখুঁতে স্বভাব ছোটবেলা থেকেই। কোনো খাবার সে গপ গপ করে খায় না, যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতোই। এই ব্যাপারটা ওনার ভালো লাগে, মুগ্ধও করে। তার ভাষ্যমতে থাকলেই খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয়, খাবারের মর্ম বোঝা উচিত। মোট কথা, সে চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অগত্যা এক টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়ে দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বের কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল, দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে। তখন সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থ আছেন, এজন্য তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজোজাকে হাসতে দেখে খুশি হলো দুই যা। সিরাত কথা বলে ফোনটা রেখে সীতারাকে বলল, ভাবি, সামনেই তো রোজার মাস, রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? কোথায় যাবি? কাছে করলে কোথাও যাই, অথবা চলো পিকনিক করি, বাচ্চাগুলোও খুশি হবে। আচ্ছা, শুদ্ধ কবে ফিরবে? 2 দিন ধরে তোকে ফোনেই পাচ্ছি না, এত কিসের কাজ আল্লাহ জানে। বিয়ে দিয়ে দাও, বইয়ের টানে বাইরে থাকার কথা মাথায় আনবে না।
রাজি হলে দিয়ে দিতাম, কিন্তু 2 বরযাত্রীর 1 বরযাত্রী তো বিয়েতে রাজি না, তাদের নাকি সময় নেই। এই কথা বলতে না বলতেই শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন তিনজা। গিয়ে দেখেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁপছে থরথর করে। শুদ্ধ করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে। জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে, আর শুদ্ধ নাম ধরে চিৎকার করলো কেন। শুদ্ধ ঠিক আছে? শীতল ধপ করে বসে পড়ল। তার শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে। তবুও ঢোক গিলে ছলছল চোখে বড়মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড়মা, নিচে অনেক বড় বড় পাহাড়। বলিস কি? তুই কি করে জানলি? ভিডিও কলে দেখলাম। কই দেখি, আমাকেও দেখা। কল ঢুকছে না। এই কথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শীতল। রীতিমতন ফোপাচ্ছে সে। সারাফাত চৌধুরীও ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন। পানি খেয়ে সে গড় করে বলল, কে দেখেছে। শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলো। শীতল তখন ফোপাতে বলল, বড় আব্বু শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তাছাড়া কেউ জেট থেকে লাফ মেরে মরতে চাইবে বলো? রাগ? কিসের রাগ? ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমাকে ফোনটা দিয়েছে, বিয়ের কাজ যত দ্রুত এগোনো যায়। দিনে 2 বার আমাকে শুধায় বিয়ের কাজ কত দূরে এগোলো। আসলে নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে, প্লিজ বড় আব্বু, ভাইয়ার বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনের দুঃখ বেড়ে গেছে, সেই দুঃখে বোধহয় উনি সুইসাইড করতে চাচ্ছে। শীতলের কথা শুনে সীতারা আঁতকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধের নাম্বারে। না, পেলেন না। সীতারা চিন্তিত মুখ দেখে শীতল পুনরায় বলল, বড় মা, শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। তুই বলিস সে বিয়ের জন্য পাগল, অথচ আমি জিজ্ঞেস করলে তেলে বেগুনে জ্বলে ওঠে। লজ্জা পাই। এমনকি আমাকে কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলে না। বিয়ের শোকেই ভাইয়া পৃথিবীকে বাই বাই করে দিল বোধহয়। এই কথা শীতল ফুপিয়ে কাঁদতে লাগলো। এইটুকু সময়ে চোখ মুখ লাল করে ফেলেছে, হেঁচকি উঠছে। এবার সারাফাত চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুদ্ধ এর আগেই স্কাই ডাইভিং করেছে। বড় আব্বু, নিচে বড় বড় পাহাড় ছিল, শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। পড়তো না, ওর পিঠে ব্যাগটা দেখছো না, ওটাতে প্যারাশুট আছে। সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। এই কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিক্স নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছল। এই সামান্য ব্যাপার না বুঝে বোকার মতো কেঁদে ফেলল। ছি। তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েকেও লাফ মারতে দেখেছে। এদের কত সাহস! অথচ উঁচু ভবন থেকে নিচে তাকালে তার বুকের ভেতর ধরফর করে, দম আটকে আসে। তার কান্না থেমেছে দেখে আর দাঁড়ালো না সে। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলো, মেয়েদের সাথে ওড়াউড়ি হয়ে গেলে কল দেবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে একথা বলল, নাকি ঘটনা সত্যি। তখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার চোখে মুখে। কিছু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড় মা প্রেশার বাড়িয়ে ফেলেছে। সিমিন চিন্তিত মুখে ওনার হাত পা ডুলছে, মুখে কী সব বলছে। শখ আফু মায়ের পাশে বসে প্রেশার মাপছে। বড় আপু কাউকে বারবার ফোন করেছে, তারপর তার ধারণায় সঠিক। তাকে বুঝ দিতে বড়রা তখন অভিনয় করল। মনে মনে এই কথা ভেবে সে পুনরায় ডুকরে কেঁদে উঠল। কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগলো শুদ্ধে লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট। শুদ্ধের কাছে জীবনের মানে হলো মর্জিমত জীবনের স্বাদ খুঁজে নেওয়া। খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতে পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনের মানে বড্ড পানসে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসবের ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়েও একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলো। ভাগ্যে যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে, তাহলে কি কেউ সেই নিয়তি খণ্ডাতে পারবে? পারবে না, কখনো না।
তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে। অবশ্য জীবনের মায়া যাদের কম তারা জীবন বাজি ধরতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তার দেখে ঐশ্বর্যও তাই করেছে। এই মেয়েকে দেখেও অবাক লাগে। সাধারণ মেয়েরা সাপ খোপ দেখে ভয়ে কালঘাম ছুটে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব মেয়ে স্কাই ড্রাইভিং করার সাহস দেখায়। মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে সে ফিরে যায়, নতবা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডর নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। এরপর দুই বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরও 10-12 জনও লাফ দিল। একজোড়া কাপল নিজেদের এক বেল্টে বেঁধে একসাথে লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটা, চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যেই পিঁপড়ার মতন আরও অনেককে দেখা গেল। ঐশ্বর্য দাপুটের সাথে দমে আছে প্যারাশুটে, চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ড্রাইভিং তার কাছে খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশি আছে। মোদ্দা কথা, লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আশেপাশে একবার তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টলটল করছে নীল পানি, ওপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা, মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই। তোরা যা। শীতল কাটছে ভাই। কাদুক। মজা করছি না, কামরানের কসম। তোরা কি জানলি শীতল কাঁদছে? ফোন করেছিল তোকে। এই হারামজাদা তো লাফ মারা দেখিয়েছে ওকে। তারপর? কল কেটে গেছে। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুদ্ধ কিছু বলল না, দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এর পরের ঘটনাও তার জানা। শীতল কাঁদবে, সেই কান্না দেখে তার মা সহ বাড়িসুদ্ধ সবার কানে ঘটনাখানা পৌঁছে যাবে। তার মায়ের উচ্চতায় ফোবিয়া আছে, ছেলে লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, এই কথা ভেবে হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নতবা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এই জন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না। এখন কিছু করারও নেই, কাঁদতেই থাক, কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে দেখে কামরান হাসলো, তারপর ভ্রু নাচিয়ে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। করতেই তো হবে, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কিসের ব্যবস্থা বন্ধু? এখানে থাকার ব্যবস্থা। কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখ মুখ শুকিয়ে গেল। শুদ্ধ শীতল কণ্ঠে থ্রেট মানে কপালে দুঃখ আছে, দেশে ফিরে বিয়ের পিড়িতে বসার কথা। না না, যেভাবে হোক শুদ্ধকে মানাতেই হবে, বোঝাতেই হবে খুব অনুতপ্ত সে। এই পাপ আর জীবনেও করবে না, কিন্তু সেটা সম্ভবও হলো না। তার আগে শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল। এর পরপরই সংকেত পেল দ্রুত জেট ওঠার। সবাই একে একে এলে এবার জেট ছুটল ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার পর জেট ল্যান্ড করলেই শুদ্ধ দ্রুত পায়ে ছুটল রুমের দিকে। যেতে যেতেই কল করলো সিতারার নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সিতারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বকলো এমন কাজ না করার জন্য। শুদ্ধ হাসলো, তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝলো সে কাঁদতে ব্যস্ত। কাঁদুক, আর একটু কাঁদুক, কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা, কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালো লাগে। তার তো লাগে। মহারানী আর ঘন্টাখানিক কাঁদুক, সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এই নিয়ে 11 বার কল দিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল আহনাব। আজ সকাল থেকে শখ খেয়ে কলে পাচ্ছে না সে। গেল কই মেয়েটা? সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতে পায়নি। বুকের ভেতর খা খা করছে, অসহ্য লাগছে। সকালের শুরুটা এত জঘন্য কাটলো, দিনটা কি হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেইমানি শুরু করেছে, কাটতেই চায় না। কবে বছর কাটবে, কবে শখকে বউ করে ঘরে তুলবে, কবে বাহু ধরে জাগটে ধরে বুকের জ্বালা কমাবে, এসব কবে হবে? কবে কবে? সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে, যদিও এতটা কল্পনা করেনি। কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল। বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরত, কিন্তু সায়ন থাকায় সে সাহস করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়।
সে সুমিষ্টি ফল পেতেই অপেক্ষা করতে হবে। এসব ভেবে সে কান্না শেষ করে ফ্রেশ হতে গেল। একটু পরে অফিসে যেতে হবে। এদেশে নিজের কাজ নিজে করতে হয়, তাই সব কাজ তারই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকতো বেশ হতো। সেই মানুষটা যদি শখ হতো তাহলে তো কথাই নেই। আহনা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখে শখের মেসেজ এসেছে। লেবে আসি, ছাড় আছে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজে তার বুকে শীতলতা নামলো। কিছুটা চিন্তামুক্ত হলো। সেও ছোট্ট একটা মেসেজ সেন্ড করে রাখলো। ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে লাজুক হাসলো। সারাদিনে ৫-৭ বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষায় করে সে, কারণ আহনাবের কণ্ঠে আদরে সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাজরে ডানা চাপটাতে থাকে। প্রেম প্রেম তালবিহীন ছন্দে সুখরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে আপন টানে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিস পাওয়ার নিয়ে। সেটাকে সায়ন গুম করেছিল জানতে বাকি নেই কারো। তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করার কল্পনায় এঁটেছে সে, এখনও অবধি তার কোনো খবরই পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতন হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাধুলার ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টাও করেছে, কিন্তু দ্রুত সায়ন সেসব কথা ধারে কাছে ঘেঁষে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নতবা গালিগালাজ শুরু করে। তখন আবু সিদ্দিককে কথা বলার সাহস পায় না। সায়নের এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতন আজও খোঁচা মেরেছে। সায়ন 2-1 বার হেসে উড়িয়েও দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল তখন নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্ত সিংহের মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্টের কলার চেপে ধরে একের পর এক ঘুষে দিতে থাকলো। শক্ত হাতের ঘুষির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো তাদের থাবায়। কনক আপাতত হসপিটালে, 2 দিন সেখানে থাকতে হবে। হাতাহাতিতে সায়নেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতন হয়নি। রাগে ফুঁসছে সে, আফসোস করছে আরও 2-4 ঘা কেন বসলো না, কেন জন্মের মতো কথা বলার শক্তি কেড়ে নিতে পারল না। ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছে। তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করল না। ধপ করে বসলো চেয়ারে। তারপর টি-শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজ থেকে আপনার দল আপনিই সামলান। কেন, তুই কোথায় যাবি? সেই কৈফত আপনাকে দেব। সায়ন, আজকাল বড্ড চাটাং কথা বলিস তুই। কার সাথে কথা বলছিস ভুলে যাস না। ভুলিনি এখনো, ভুললে সশরীরে বসে থাকার শান্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানিয়েছিস শুনলাম। কি এমন হলো যে নতুন করে পার্টি অফিসের দরকার পড়লো? কেন, এর উত্তর আপনি খুব ভালো করেই জানেন সিদ্দিক ভাই। তাও এখন আমার মুখে শুনতে চাচ্ছেন, তাই বলছি। আমি আপনার দলে থাকবো না, না মানে না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আখের গুছিয়ে নিয়ে এখন আমাকে এই বুড়ো আঙ্গুল দেখাচ্ছিস? তা পারবি তো টিকতে? টাখেরের প্রয়োজন পড়েনি, পড়বেও না। আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসিনি সিদ্দিক ভাই, না ফকিন্নি ঘরের ছেলে, আর না দলে ঢুকে আপনি আমাকে বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তাই এইসব বালের কিচ্ছা অন্য কাউকে শোনান যদি ভিক্ষা দীক্ষা আসে। আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছু আন্দাজ করছে কিনা জানতে উনি নিজেকে সামলেন, তারপর শুধালেন, শুনলাম নির্বাচন করবি? করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনালাম, সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরালাম, রাজনীতি রাজ করার কৌশল শেখালাম। তুই কিনা এখন আমার পেছনে বাঁশ দিয়ে উঠে পড়ে লেগেছিস। ভুল বললেন ভাই, বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসেছেন। নয়তো আগে যা ভেড়াচোদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তাই এইসব সাউয়ার ভণ্ডামি বাদ দেন, নয়তো ভণ্ডামি। তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছে করে শত্রুতা তৈরি করছিস? এর ফল ভালো হবে না সায়ন। থাকবে না, নাইলে নাই, ভালো জিনিসে।
তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যি দাঁড়াচ্ছিস? অ্যালার্জি আমার। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সরি, বউ বলেছে সে আবার চাটাচাটি একদম পছন্দ করে না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতে হলে বীরের মতো বাঁচবো, নয়তো প্রাণের মায়া ছেড়ে দেহ। এই কথা বলে শাহিন উঠে দাঁড়ালো। তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরল। তিনি 3 রাস্তার মোড়ের দিকে। তাকে যেতে থেকে দাঁড়িয়ে থাকা গুটি 30 ছেলেও সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরল। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিড আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা, তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল শাহিনের কথায়। সিদ্দিকে যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারও দল ছাড়ত না। আর না এতদিনের গড়া অবস্থান শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিষে চলে যেত। শুদ্ধ রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হতে দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানা নাম ব্যাঙাচি। সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতেই দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতন লাগ। তবে টিয়ার নাক টিকালো আর শীতলের নাক বোঝা। এ কথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল। নিজের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকে ফোপাতে ফোপাতে শুধালো, আপনি মারা গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তেরাভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুব দিয়ে ডুববি আয়। বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দিব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্রই তোকে কল করব? বউ হলেই কল দেয়া যায়, অন্য কেউ হলে দেয়া যায় না? না, যায় না। কেন যায় না? জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা, দেখবি সব খবরাখবর তোকে আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ। তুই আবার আমার রুমে ঢুকেছিস। সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে, না ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগতো। এ কথা শুনে শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। বোঝার চেষ্টা করলো এর মাথায় কি ঘুরছে। তার কুচকানো ভ্রু দেখে শীতল হাসলো। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙেছি। সুতো দেখলো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কাচ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার চাদর, বিন ব্যাগের ওপর। সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলা উঠছে। এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলের বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দিবে? আমার বাপ কেন দেবে? হ্যাঁ, দিবে না তো কোন হুঁশে এসব করেছিস বেয়াদব? বেশ করেছি, আরো করব। কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বউয়ের ভুলকে আমি ফুল মেনে নেব? তুলে দিলে মেনে নেবে? নিতাম। ওকে, ডান। ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে। তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি, রেডি থাক। এ কথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও একরোখা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঢোক গেল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে এসব? রাগের মাথায় মাথা কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসপত্রের উপর। এখন খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাচের বোতলগুলোর জন্য। আহারে, কাজটা ঠিক হয়নি। অন্য সময় এসে সে নিজেও ব্যবহার করত, ঘেটে ঘুটে দেখত। রাগের সময় কেন যে মাথা ঠিক থাকে না। কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পেছনে সে দায়ী, তাহলে সবার আগে নিজ শক্তিতে জ্বলে উঠবে তার মা। না, মার খাওয়া যাবে না। এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে। শুদ্ধ ভাইও ঠেট দিল 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার করতে, না হলে তার খবর আছে। যদিও এসব ফাঁকা বলিতে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভাই জানিয়েছে সিগারেট খাওয়া ছবিটা উনি সবার আগে দেখাবে শারাফাত চৌধুরীকে। উনি এই বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা কিনা। এই কথা শুনে শীতল চুপসে গেছে।
সে জানে বড় আব্বু ওই ছবিটা দেখলে খুব কষ্ট পাবে, তাই শুদ্ধ শর্ত অনুযায়ী সে রুম ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে শাস্তিও মাথা পেতে নিতেই হবে। এসব ভেবে আর সময় নষ্ট করলো না শীতল। কোমরে ওড়না বাঁধতে গিয়ে থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই ওড়নাটা চেয়ারের ওপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে পড়ল। তবে তার মুখ বন্ধ থাকলো না। শুদ্ধকে সে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করলো। শুদ্ধ তার করা কাহিনী থেকে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে উঠে রুমের বাইরে গেল। প্রচণ্ড ক্ষুধা লাগায় গেল খাবার খেতে। অর্ক, কামরান, হাসান, স্যান্ডিও এসে বসেছে কেবল। শুদ্ধ চেয়ার টেনে হাসানের পাশে বসলো। গল্পে গল্পে একে একে সবাই খাবার নিয়ে খেতেও আরম্ভ করলো। কি একটা ব্যাপারে অর্ককে পচিয়ে বাকিরা সবাই হাসছে। শুদ্ধ খেয়াল করলো হাসান থমথমে মুখে বসে আছে। মুখেই বিষণ্ণতার ছাপ স্পষ্ট। খাওয়াতে আগ্রহ নেই, খাবার নাড়াচাড়া করছে শুধু। তাছাড়া এসে অবধি খেয়াল করলো হাসান কেমন থমথম মুখে আছে, কথা বলছে খুব কম, হাসছে যেন জোরপূর্বক। কোনো সমস্যায় না পড়লে এমনটা করার কথা না। এতক্ষণ কিছু না বললেও সে এবার সরাসরি হাসানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে তোর? কোনো সমস্যা? হাসান ঘাড় ঘুরিয়ে শুদ্ধের দিকে তাকালো, শুনল। এরপর জবাব দেওয়ার আগে কামরান বলল, সমস্যা মানে বিরাট সমস্যায় পড়ছে বেটায়। কি সমস্যা সেটাই জানতে চাচ্ছি। প্রথম সমস্যা, ওর বউরে কাছে ঘেঁষতে দেয় না। দ্বিতীয় সমস্যা, ওর বউ মুক্তি চায়। শুদ্ধ ভ্রুকুচকে হাসানকে বলল, মুক্তি বলতে? তালাক। কেন? আমাকে নাকি পছন্দ না। পছন্দ না তো কবুল বলেছিল কেন? সেটাই তো কথা, এখন সে আমাকে সহ্য করতে পারে না। কাছে গেলে চিৎকার চেঁচামেচি করে। বাসায় বাবা মা ছোট ভাই বোন আছে, কিছু বলতেও পারি না। আবার তার ইগনোর করার ব্যাপারটা সইতেও পারি না। কাছে গেলেই চেঁচিয়ে পারিশুদ্ধ সবাইকে জানাই। লজ্জা লম্পট, কিছু বলতে বাদ রাখে না। বারবার একই ঘটনা ঘটাই, লজ্জায় আমি কাছে যাই না। এখন তার একই কথা, মুক্তি চাই। দিয়ে দে। আমি তো মুক্তি দেওয়ার জন্য কবুল বলিনি ভাই। স্বল্প পরিচিত হলেও কীভাবে যেন ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়তে পারবো না আমি, আর ছাড়লে হয়তো আমি বাঁচব না। এই কথা শুনে অর্ক একটা গালি দিয়ে চোখ মুখে খিচিয়ে বলল, তাহলে বউয়ের ঝাল সহ্য কর শালা। বিয়ে করেছ প্রায় 3.5 মাস, অথচ বাসর রাতে পারোনি। এ আবার নিজেকে পুরুষ দাবি করে। এবার শুদ্ধ মুখ খুলল, ফিচেল হাসল। তারপর হাসানকে দারুণ একটা বুদ্ধি দিল। বুদ্ধিটা বোধহয় হাসানের পছন্দ হলো। সে সম্মতিসূচক মাথা নাড়িয়ে মৃদু হাসল। শুদ্ধের খাওয়া ততক্ষণে শেষ। সে চেয়ার ছেড়ে বেসিনে হাত ধুতে গেলেই কামরান চেঁচিয়ে বলল, এই শালা কি বুদ্ধি দিলি ওকে? হাসান, ভুলে এ কাজ করিস না ভাই। তোর আধবোড়া সংসার পুরোপুরি ডুবে যাবে, সঙ্গে বউটাকেও মারবি তুই। কামরানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই গর্ধব কথার মানেই বোঝেনি। সবাই হাসতে দেখে রেগে গেল কামরান। সে প্রতিবাদী সুরে কিছু বলার আগেই শুদ্ধ পুনরায় বলল, বউকে মারা প্রতিটা স্বামীর স্বামীগত অধিকার। সেই সূত্রে ওর বউকেও মারবে, তাতে তোর বউয়ের কি? এ কথা বলতে পারলি শুদ্ধ? এটা তোর থেকে আশা করিনি। না করলে নাই, তবে স্বামী বউকে না মারলে কাকে মারবে? মরবে কেন? সময় দেওয়া যায় না? কিসের সময়? বউ কি সাজিয়ে রাখার জিনিস যে সাজিয়ে রাখবে? স্বামীর দেওয়া হাজার হাজার টাকার গিফট নিতে পারবে, হি হি করতে করতে তার দেওয়া শাড়ি গয়না গায়ে জড়াতে পারবে, অথচ স্বামী কাছে গেলেই হাজারটা বাহানা, মামার বাড়ির আবদার। শুদ্ধ থামতেই কামরান ফুঁসে উঠল। সে পুনরায় কিছু বলার আগেই অর্ঘ তার বাহুতে ঘুষি মেরে বলল, শালা বেরসিক, এই মারা সেই মারা না, আদরের সাগরে ডুব মারার কথা বলছে শুদ্ধ। শালা ছাগলই থেকে গেলি। ওরে, আগে বলবি না? কামরানের কথায় শুদ্ধ আপাতত কথা বাড়ালো না, শুধু হাসানের দিকে একবার তাকিয়ে যেতে যেতে, কিছু কিছু ক্ষেতে দুজনের মুডের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। বউয়ের কাছে এমন মুডে যাওয়া উচিত যাতে একজনের উন্মাদনায় আরেকজন
উন্মাদ হতে বাধ্য হয়। এই কথা বলে শুদ্ধ চুলে ব্যাক ব্রাশ করতে করতে স্থান ত্যাগ করলো। তাকে যেতে দেখে কামরান কপাল চাপড়ে বলল, এই শালা প্রচুর অশ্লীল। ওর বউটাকে বাঁচতে দিলে হয়। তোর আমার কথা মিলিয়ে নিস, ওর বউ টিকবে না, দেখবি বিয়ের পরের দিনই ওর বউ পালাবে। এই কথা শুনে আরেক দফা হাসির রোল পড়ল। শুদ্ধ রুমে এসে ল্যাপটপ অন করে দেখে শীতল এখনও রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে, ভালোই খাটুনি হয়েছে। ওর বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে সে ফোন হাতে নিয়ে কল দিল। শীতল বিছানা টান টান করে নিচে নামতেই ফোনের রিংটং বেজে উঠল। কোমরখানা অবশ, হাঁপিয়ে উঠেছে। সে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দেখলো সব কিছু ঠিকঠাক। তখন ফোনের রিংটং বেজে উঠল। মুখে বিরক্তিকর শব্দ করে ফোন হাতে নিয়ে দেখলো অপ্রিয় মানুষটার নাম। মুখ থমথমে করে কল রিসিভ করলো সে। তারপর বলল, শুদ্ধ ভাই টাকা দেন। কিসের টাকা? পরশুদিন না আমাদের বিয়ে? তাতে কি? বিয়ের শাড়ি কিনতে হবে। শাড়ি পরেই বিয়ে করতে হবে কোথাও লেখা আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই লুঙ্গি আর ফতুয়া পরবি। পরা বলে কথা, কি পরলি ওটা মেইন ফ্যাক্ট না। শুধু শুধু কথা পেঁচাবেন না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করছি কি এমনি এমনি নাকি? হ্যাঁ টাকা দেন, নয়তো বিয়ে ক্যান্সেল। কত দিতে হবে? আপাতত 10 দেন। 10 মানে 10 টাকায় শাড়ি হবে? 10 টাকা না, 10 লাখ। কি? থাক, করব না বিয়ে। লাগবে না বউ, ক্ষমা দে বইন। এত দামি শাড়ি পরা বউ রাখার জায়গা নাই আমার রুমে। সিঙ্গেল আছি, সিঙ্গেলই মরবো। সত্যি দেবেন না? না। তাহলে বিয়ে করব না। করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। যেই মেয়ে বিয়ের আগেই হবু বরের থেকে 10 লাখ টাকার শাড়ি চেয়ে হার্ট অ্যাটাক করানোর পায়তারা জুড়ে, আমিও তাকে বিয়ে করব না। ক্যান্সেল। ক্যান্সেল। অতঃপর কল কেটে গেল। কিছুক্ষণ আগের নেওয়া সিদ্ধান্তটা মাঠে মারা গেল। এরপর আর কেউ কারো সঙ্গে কথা বলো না। 2 দিন পেরিয়ে গেল। দুজনই দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরকে অ্যাক্টিভ দেখলো, তবুও তাদের কথা হলো না, মেসেজ হলো না। শুদ্ধ দেশে ফেরার দিন শুদ্ধ ল্যাবে কাজ করার এক ফাঁকে শীতলকে মেসেজ করলো, এই মুহূর্তে এয়ারপোর্টে আছি, রেডি থাক, আসছি। মেসেজ পাওয়া মাত্রই শীতল চটজলদি ব্যাকপ্যাক রেডি করে শতরূপা চৌধুরীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়িতে বসে যেতে যেতে রিপ্লাই করলো, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে শাহাদাত চৌধুরী। পরনে এখনও সেনাবাহিনীর পোশাক। নেম প্লেটে জলজল করছে ওনার নিকনেম। পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখভঙ্গি কঠোরতা বজায় থাকলেও এখন ঠোঁটে এঁটে আছে মুচকি হাসি। কারণ উনি ফোনে কথা বলছে 2 মেয়ে ও সহধর্মিনীর সঙ্গে। একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যের খোঁজ। স্বর্ণ শীতলের বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। বাবা মার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেস দিল আর কি। মেয়েরা চলে যাওয়া মাত্র শাহাদাত চৌধুরী সিমিনকে অপলক দেখে বললেন, রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক? হচ্ছে তো। তুমি বরাবরই মিথ্যা বলাই কাঁচা। সিনিম, কি হয়েছে বলো আমায়। মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়। ছোটটা একটা কথাও শোনে না। এত বড় বিপদ থেকে বেঁচে ফিরল, অথচ মনে ভয় ডর কিচ্ছু নেই। আগে যেমন সারা বাড়ি নেচে উঠে বেড়াতো, এখনো তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতেও পারো। ছোট মানুষ কি বলবে, ঠিক হয়ে যাবে। এ কথা শুনে সিমিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। শাহাদাত চৌধুরী বুঝলেন অন্য কিছু ঘটেছে, নয়তো সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে সিমিন নয়। উনি এবার হেসে বললেন, এখন কি গোলাপ নিয়ে মন ভালো করতে আসবো? স্বামীর কথা শুনে সিমিন উঠে দরজা আটকে দিলেন। এরপর ডুকরে কেঁদে ফেললেন। শাহাদাত চৌধুরী ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করে জানেন একটু পরে সিমিনই মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। সিমিন আঁচলে মুখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, শুদ্ধ হারে শীতলের মধ্যে কিছু একটা চলছে। ক্লিয়ার কাট কথা বলো। ওরা বোধহয় দুজন দুজনকে পছন্দ করে। এমন মনে হওয়ার কারণ? এবার সিমিন খুলে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। 2 দিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে শুদ্ধ শীতলের সব কথাই শুনেছেন তিনি।
শুদ্ধ আজকে ফ্লাইটে ফিরবে এবং তারা বিয়ে করবে একথাও সুস্পষ্ট। বাড়িতে জানাজানি হলে সবাই কি মেনে নেবে, নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে? শীতল না হয় দুরন্ত অবস্থ, কিন্তু শুদ্ধ সে কিভাবে এই কাজ করতে পারে?